আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা। আজ আমি আপনাদেরকে রিউমেটোলজি বা সোজা বাংলায় যদি বলি বাত ব্যথা, এর অধীনে বেশ কিছু রোগ আছে যেগুলোর চিকিৎসা নিয়ে একটু কথা বলবো। আমরা যদি বড় দাগে বলি তাহলে কিন্তু এই রিউমেটোলজি বা বাত ব্যথা ইত্যাদি অনেক ধরনের রোগ আছে এবং তার মধ্যে বেশ কিছু রোগ আছে একটু কঠিন জটিল, এবং এই রোগগুলোর খুব দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসাটা শুরু করা প্রয়োজন। যদি আমরা সেটা করতে পারি, ভালো চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু এই রোগগুলোর যে জটিলতা, যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, অনেক সময় বিশেষ করে যে জয়েন্ট বা গিঁটগুলোতে এই রোগ আক্রমণ করে, দেখা যায় হয়তো ব্যথা হচ্ছে, ফুলে গেল, তাহলে এগুলো যদি এইভাবে থেকেই যায় তাহলে কিন্তু অনেক সময় এগুলো একটা জটিলতা তৈরি করে এবং এক সময় দেখা যায় যে হাড়গুলোকে নষ্ট করে ফেলে, জয়েন্টকে নষ্ট করে, মাংসপেশিকে নষ্ট করে, এবং এই জয়েন্ট গিঁটগুলো তখন অকেজো হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যায়, এক সময় হয়তো রোগী বিছানায়ও পড়ে যেতে পারেন। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে খুব দ্রুত রোগটি কি এটা নির্ধারণ করা। আমাদের অনেকেরই ধারণা আছে যে বাত ব্যথা এইসব রোগ বোধহয় মানুষের বেশি বয়সকালে হয়। দেখুন, এই ধারণাটা কিন্তু মোটেও ঠিক না। আমি যেটা একটু বলতে চাচ্ছি, বাত ব্যথা রোগগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক রোগ আছে যেগুলো কিন্তু একটু বেশি বয়সে হবে। বয়সজনিত কারণে আমরা যেগুলোকে একটু ডিজেনারেটিভ ধরনের রোগ বলি, এদের সংখ্যা কিন্তু খুব কম। বেশিরভাগ রিউমেটোলজি বা বাত রোগ, বাত ব্যথা রোগ, এগুলো কিন্তু কম বয়সে শুরু হয়। তো যেটা বলছিলাম যে অনেক ধরনের রোগ আছে। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, রিউমেটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা এনকাইলোজিং স্পন্ডিলাইটিস। আপনার চিকিৎসক এগুলো আপনাকে নামগুলো আপনি যখন জিজ্ঞেস করবেন যে আমার রোগের নাম কি, তখন হয়তো উনি এটাকে ব্যাখ্যা করবেন রোগটা কি এবং এই রোগের ভবিষ্যৎ কি, এই রোগের কী কী চিকিৎসা আছে, এগুলো কিন্তু আপনি একটু আপনার চিকিৎসকের সাথে আলাপ করে একটু জেনে নেওয়াটা প্রয়োজন আছে। এবং এরপর আরও অনেকগুলো রোগ আছে, যেমন আমরা এসএলই বা লুপাস রোগের কথা বলি, আমরা বলি ডার্মাটোমায়োসাইটিস, আমরা বলি সিস্টেমিক স্ক্লেরোসিস, এই রোগটির আগের নাম ছিল স্ক্লেরোডার্মা। গাউটি আর্থ্রাইটিস বা গাউট আরেকটি রোগ, অস্টিওপোরোসিস আরেকটি বাত জাতীয় রোগ, যেখানে হাড়গুলো খুব দুর্বল হয়ে যায় এবং একসময় হাড়গুলো ভেঙে যেতে পারে। অস্টিও আর্থ্রাইটিস একটা রোগ, যেটা আমরা বলছিলাম যে বয়সকালে যখন রোগটা শুরু হয়, রোগগুলো শুরু হয়, তখন কিন্তু এদের বেশিরভাগ হয়তো দেখা যায় যে অস্টিও আর্থ্রাইটিস জাতীয় রোগ হয়। তা আমি মাত্র কয়েকটি উদাহরণ দিলাম রোগের, এরও বাইরে আরও অসংখ্য রোগ আছে। একটা সময় ছিল, আজকে থেকে 25-30 বছর আগে, খুব ভালো চিকিৎসা রিউমেটোলজি বিভাগে ছিল না। কিন্তু যদি আমি বলি মোটামুটিভাবে গত 2 দশকে এই জায়গাটাতে রিউমেটোলজি রোগগুলোতে কিন্তু অভাবনীয় একটা পরিবর্তন এসেছে। আমরা বলি অনেকটা একটা বিপ্লবের মতো, অর্থাৎ অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কৃত হয়েছে এই সময়টাতে এবং এখনও হচ্ছে। তো আমরা সেজন্য একটা সময় ছিল যখন শুধু উপসর্গ ভিত্তিক চিকিৎসাই আমাদের মূলত দিতে হতো, অর্থাৎ কোনো জয়েন্টে বা গিঁট ফুলে গেল, ব্যথা করলো, বা ফুলে নাই শুধু ব্যথা করলো, এইসবে কিন্তু আমরা একসময় কিভাবে রোগীকে একটু এই উপসর্গ থেকে রক্ষা করব, অর্থাৎ ব্যথার ওষুধ ইত্যাদির উপর একটু বেশি নির্ভর করতাম। কিছু কিছু ওষুধ ছিল যেগুলো দিয়ে রোগটাকে ভিতর থেকে বাধা দেওয়া যেত, কিন্তু খুব বেশি কার্যকরী হতো এটা কিন্তু বলা যায় না। এখন কিন্তু অবস্থাটা একেবারে পাল্টে গেছে। এখন অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে এবং যে ওষুধগুলো বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে যে ওষুধ আছে, আমরা এগুলোকে বলি বায়োলজিক্স, এবং আরেকটা গ্রুপের ওষুধ হচ্ছে জ্যাক ইনহিবিটার্স, জেনাস কাইনেজ ইনহিবিটার্স। এই ধরনের প্রায় সব উন্নত ওষুধ এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এবং আপনারা জেনে আরও আনন্দিত হবেন যে এখন বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানি,
বেশ কিছু ওষুধ কোম্পানি কিন্তু এই ধরনের ভালো ভালো ওষুধ ওরাও উৎপাদনে যাচ্ছে, ওরাও নিয়ে আসার চেষ্টা করছে। তো এর মধ্যে কিছু নিয়ম কানুন আছে। এই ওষুধগুলো যখন উন্নত আধুনিক ওষুধ, আমি আগেই বললাম, এগুলো যদি আমরা সঠিক সময়ে এবং ঠিকভাবে প্রয়োগ করতে পারি, আমাদের এই সব রিউমেটোলজিতে যেসব কঠিন জটিল রোগগুলো আছে সেই ধরনের রোগীরা কিন্তু প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এই কথাটা কিন্তু খুবই ভালোভাবে মনে রাখতে হবে সবাইকে, যে রোগটা নির্ণীত হওয়া প্রয়োজন এবং তারপর চিকিৎসাটা চিকিৎসক, বিশেষ করে একজন রিউমেটোলজি বিশেষজ্ঞ আপনার দায়িত্ব নেবেন এবং এটা সঠিক পথে যদি চিকিৎসাটা নিয়ে যেতে পারেন, এগুলো যায়, তাহলে কিন্তু প্রায় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। আমরা এখন পর্যন্ত বলি যে এই রোগগুলো, অনেকগুলো রোগ আছে যেগুলো হয়তো নির্মূল হবে না, নির্মূল শব্দ আমরা ব্যবহার করব না, কিন্তু আমরা বলবো যে ভালোভাবে নিয়ন্ত্রণ। দেখুন, অনেক রোগ আছে যে পৃথিবীতে যেগুলো হয়তো ভালোভাবে নিয়ন্ত্রণ করে রাখতে হয়, এখন পর্যন্ত নির্মূল হয় না। যেমন ডায়াবেটিস, প্রেশার, হাই প্রেশার, অ্যাজমা, হাঁপানি, তারপর এই ধরনের অসংখ্য বাত রোগও আছে যেগুলো এইভাবে আমরা নিয়ন্ত্রণ করে রাখব। এবং আর 10 জন যা পারে, আপনার বন্ধু বান্ধব যা পারছে, প্রতিবেশী যা পারছে, আপনিও যদি সেই কাজগুলো করতে পারেন, অর্থাৎ আপনি পড়াশোনা করছেন, আপনি চাকরি বাকরি করছেন, আপনি সংসার করছেন, সংসারের সকল দায়িত্ব পালন করছেন, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। তো শুধু এইটুকুই দরকার হবে, যেখানে এই রোগের যেটা সঠিক ওষুধ, সেই ওষুধটাও খেতে হবে। আপনার চিকিৎসক যিনি আপনাকে এই চিকিৎসার দায়িত্ব নেবেন, ওনার জন্য কিন্তু কিছু করণীয় আছে। আমি একটু বলবো যে অনেক সময় উন্নত আধুনিক ওষুধগুলো আমরা যখন পরিকল্পনা করি, যেগুলোকে আমরা বলি ডিজিজ মডিফাইং ড্রাগ, এর মানে হচ্ছে রোগকে পাল্টে দেওয়ার মতো ড্রাগ যেগুলো, এই ধরনের ওষুধগুলো আমরা যখন প্রয়োগ করব, তখন কিন্তু এর একটা পূর্ব প্রস্তুতি নিব আমরা রোগীর জন্য। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, অবশ্যই প্রায় প্রত্যেক রোগীকেই কিন্তু ভ্যাকসিন দেওয়ার কথা আমরা বলি, বিশেষ করে নিউমোনিয়া ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা বা ঠান্ডা ভ্যাকসিন এবং হেপাটাইটিস বা জন্ডিস ভ্যাকসিন। তার মধ্যে নিউমোনিয়া ভ্যাকসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউমোনিয়া ভ্যাকসিনটা আবার 2 ধরনের পাওয়া যায়। একটাকে আমরা বলি কনজুগেট ভ্যাকসিন বা নিউমোনিয়া 13 নম্বর, আর আরেকটাকে বলে পলিস্যাকারাইড ভ্যাকসিন বা নিউমোনিয়া 23। নিয়মটা হচ্ছে বিজ্ঞানসম্মত হবে যদি আমরা আগে নিউমোনিয়া 13টা আমাদের রোগীকে একটু দিয়ে দিই এবং এরপর 2 মাস থেকে 1 বছর মধ্যে আমরা নিউমোনিয়া 23টা দিব। নিউমোনিয়া 13 যেটা আজকাল বাংলাদেশেরও একটা কোম্পানি বাজারে নিয়ে আসছে, এতে করে দামটা অনেক কমে গিয়েছে। তার আগে এটা শুধু একটা বিদেশি কোম্পানির ছিল বাজারে, এবং এই ভ্যাকসিনটা মানুষ জীবনে একবারই দেয়। নিউমোনিয়া 13, এটাকে অনেকে প্রেভনার নামে জানেন, এখন যেমন অনেকে এপিমার ইত্যাদি নামেও জানেন। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইটা আমরা একটু দিয়ে দিলাম প্রথমে। এরপর আমি বললাম 2 মাস থেকে 1 বছরের মধ্যে নিউমোনিয়া 23 বা পলিস্যাকারাইড ভ্যাকসিনটা আমরা দিয়ে দিব। ওই যে 23 নম্বর ভ্যাকসিনটা কিন্তু 5 বছর পর পর আবার দেওয়া লাগে, হয়তো 3 বার মোটামুটিভাবে দিলেই হয় 65 বছর বয়স পর্যন্ত, এরপর আর দেয়া লাগে না। আর আরেকটা ভ্যাকসিন আছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এটা কিন্তু আরেকটা জরুরি ভ্যাকসিন। এটা কিন্তু এই রোগীদেরকে, যাদেরকে আমরা চিকিৎসা ভালো ওষুধ দিয়ে করব, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতি বছর 1 বার করে এই ভ্যাকসিনটা দেয়া লাগবে। এইটা একটা পূর্ব শর্ত, এটা অবশ্যই আমাদের মানতে হবে এবং সপ্তাহ 2 পর থেকে আমরা ভালো উন্নত ওষুধগুলো শুরু করতে পারবো। এর বাইরে আরও যে একটা কাজ আমাদের করতে হবে, সেটাকে আমরা বলি স্ক্রিনিং করা, স্ক্রিনিং ফর টিউবারকুলোসিস অ্যান্ড হেপাটাইটিস। সাধারণত এইগুলো স্ক্রিনিং ফর ইনফেকশন, তার মধ্যে টিবির জীবাণু রক্তে মিশে আছে কিনা, রক্তে আছে কিনা, এটাকে আমরা সুপ্ত টিবিও বলি, সুপ্ত টিবি বা লেটেন্ট টিবির স্ক্রিনিং। তো সেটার জন্য একটা খুব ভালো একটা টেস্ট আছে, যেটাকে আমরা বলি কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস। এটা বাংলাদেশে পাওয়া যায়। এটা করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের রোগীর টিবির জীবাণু ইতিমধ্যে রক্তে
আছে কিনা, এবং সেটাকে আমরা কিন্তু চিকিৎসা করব। যেমন আজকাল একটা ভালো ওষুধ বেরিয়েছে, সপ্তাহে একদিন খেলেই হয়, রিফাপেন্টিন। তো এটা আমাদের এমনকি উপজেলা হেলথ কমপ্লেক্সেও কিন্তু পাওয়া যাচ্ছে, আমরা এগুলোকে ডট সেন্টার বলি, সেখানেও কিন্তু এই ধরনের ওষুধগুলো পাওয়া যাচ্ছে সুপ্ত টিবিকে চিকিৎসা করার জন্য। তাহলে সপ্তাহে একবার ডোজ আপনি খাচ্ছেন, এবং এইভাবে আপনি 3 মাস পাড়ি দিলে আমরা উন্নত ওষুধগুলো, যদি আপনার সুপ্ত টিবির জীবাণু রক্তে ইতিমধ্যে থাকে, যদি না থাকে তাহলে তো আমরা সাথে সাথেই হয়তো ভালো ওষুধগুলো শুরু করতে পারবো। এটা আমি বিশেষ করে আমাদের চিকিৎসকদের, সকল পর্যায়ে চিকিৎসকরা যারা এই ধরনের বাত জাতীয় রোগকে চিকিৎসা দিবেন, উন্নত ওষুধগুলো বিশেষ করে প্রেসক্রিপশনে লিখবেন। যেমন আমরা জানি যে জেনাস কাইনেজ ইনহিবিটার্স, টোফাসিটিনিব, বারিসিটিনিব, উপাডাসিটিনিব, এই ধরনের ওষুধগুলো দেওয়ার আগে এটা কিন্তু রিকমেন্ডেশন, বৈজ্ঞানিক রিকমেন্ডেশন, তাহলে আপনার চিকিৎসাটা বিজ্ঞানসম্মত হয়ে গেল। তাহলে এইটা দেখে নেওয়ার পরে টিবির সুপ্ত টিবি আছে কি না এটা দেখা কিন্তু খুবই জরুরি। আর না হয়তো যেটা ঘটবে সেটা হলো হঠাৎ করে যদি আমরা ওষুধগুলো দিয়ে দিই ওটা না দেখে, তাহলে হয়তো ওষুধ চিকিৎসা চলাকালীন এই রোগীর দেখা যাবে যে পুরোপুরি টিবি হয়ে গেল। তো এটাকে প্রতিরোধ করা দরকার। ঠিক তেমনি আমাদেরকে জন্ডিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এটাকেও আমরা একটু স্ক্রিনিং করে নিতে হবে। অন্য কোনো ইনফেকশন কোথাও আছে কিনা, লুকায়িত কোনো ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এগুলো যেখানেই থাকে সেগুলোকে আগে চিকিৎসা করে তারপরে কিন্তু আমরা এই ধরনের উন্নত ওষুধগুলো দিব। আমরা কিন্তু খেয়াল খুশি মতো এই ওষুধগুলো প্রেসক্রিপশনে লিখব না।